এইটার লিখছে দর্শক মন্ডলী, সবাইকে স্বাগতম। আজ শুরুতে যেটি জানিয়ে রাখতে চাই, আজ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব তার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ শহীদ জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবার পর বলেছেন যে কতিপয় রাজনৈতিক দল এবং কতিপয় দুষ্টু চক্র দেশকে আবার অস্থিতিশীল করতে চায় এবং দেশকে নির্বাচন পিছিয়ে একটা অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেন। এরপর বিকেলে এই উপলক্ষে আয়োজিত র্যালি শেষে তারা উত্তর র্যালির আয়োজন করেছিল, যাদের পল্টনের প্রধান কেন্দ্রীয় কার্যালয় থেকে সোনারগাঁ হোটেল পর্যন্ত তারা সেই র্যালিতে অংশ নেন। র্যালিটি কাকরাইল থেকে বের হয়ে এই সোনারগাঁ বাংলা মোটর হয়ে সোনারগাঁ মোড়ে এসে শেষ হয়। তার আগে র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসলে সরকারি চক্রান্ত করছে, বিভিন্ন দলকে লেলিয়ে দিয়ে রাতে নির্বাচন বানচাল হয় এবং নির্বাচন না করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে বর্তমান সরকার। একই সাথে তারা যেটি বলেছেন যে নির্বাচন যদি হতে হয় তবে দুটি নির্বাচন অর্থাৎ গণভোট এবং জাতীয় নির্বাচন একসঙ্গে একই দিনে হতে হবে, কারণ একটি নির্বাচন আয়োজনের যে ব্যয় তা আসলে বিপুল পরিমাণ ব্যয়, তা নির্বাহ করবার অবস্থা বর্তমান সরকার এবং জনগণের উপর যে দায় পৌঁছাবে সরকারের নেই এবং জনগণের উপর সেই দায় পৌঁছাবে। তাই তারা মনে করেন যে দুটি নির্বাচন প্রয়োজনে একই দিন হতে পারে অথবা জাতীয় নির্বাচনের পর গণভোটের আয়োজন করা যেতে পারে। এর ব্যতয় তারা কোনোভাবেই মেনে নেবে না। ওদিকে জামাত ইসলাম সহ প্রায় 8টি রাজনৈতিক দল আজ শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে তারা দেশে অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে এবং ঢাকাকে জনস্রোতের নগরীতে পরিণত করবে বলে ঘোষণা দিয়েছেন। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আজ একটি অনুষ্ঠানে বলেছেন যে জুলাই সনদের সাথে কোন রকম তাদের যেখানে মতের যে বিরোধ রয়েছে অর্থাৎ নোট অফ ডিসেন্ট থাকবে না, শুধুমাত্র যে বিষয়গুলোতে সমঝোতা হয়েছে সেই বিষয়গুলো উপস্থাপন করা হবে। এর ব্যতয় ঘটলে তারা এই জুলাই সনদ মেনে নেবে না। এ বিষয় নিয়ে পর্যবেক্ষক মহল বা কিংবা রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তাদের কিন্তু মতামত একটু ভিন্ন। তারপরও যে বিষয়টি হচ্ছে যে সরকার আসলে কোন পথে হাঁটবেন, কোন প্রক্রিয়ায় এই বিষয়টি সমাধান করবেন তা এখন আসলে সময়ের ব্যাপার। সে বিষয়টি আসলে দেখবার জন্য অপেক্ষা করতে হবে। ওদিকে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে গত রাতে সাবেক অর্থমন্ত্রী এবং একসময় যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং কিছুদিন তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন এইচ এম মাহমুদ আলী, তিনি মারা গেছেন। তিনি দীর্ঘদিন রোগ শেষে মারা যান এবং গত রাতে তার দাফন বরেন্দ্রী কবরস্থানে সম্পন্ন হয়েছে। তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন এবং এক সময় তিনি সরকারের আমলা হিসেবে 1971 সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের পক্ষে আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলেই তথ্য পাওয়া গিয়েছে। যদিও তিনি 1971 সালের পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং 2001 সালে তিনি চাকরি মেয়াদ শেষে অবসরে যাবার পর আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। নিষিদ্ধগত আওয়ামী লীগের তিনি বিভিন্ন কয়েক দফায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ বিষয়ে আরো বিষয় যেটি জানিয়ে রাখা দরকার সেটি হলো খুলনাতে একজন প্রবাসী মাত্র দেশে ফিরে এসে খুন হয়েছেন বলে অভিযোগ রয়েছে এবং তার খুনের পেছনের কারণ এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি। এছাড়া যেটি হলো যে চট্টগ্রাম 8 আসনের যে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ তিনি যে গুলিবিদ্ধ হয়েছিলেন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছেন। তার অবস্থা গুরুতর অবস্থা বলে জানানো হয়েছে, তবে এখন তার কি অবস্থা সে বিষয়ে এখনো চিকিৎসকদের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। ওদিকে সেনা সদর দপ্তর থেকে বলা হয়েছে যে সেনাবাহিনীর প্রধান সম্পর্কে যে সমস্ত সোশ্যাল মিডিয়া অপপ্রচার প্রচার করা হচ্ছে সেগুলি থেকে বিরত থাকতে হবে এবং একই সাথে এই অপপ্রচারে কাউকে কান না দেবার জন্য আহ্বান জানানো হয়েছে। একই সাথে বলা হয়েছে যে আসলে সেনা সদর দপ্তর থেকে তেমন কোন রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বা সেনা সদর দপ্তরের সেনা প্রধানের বিরুদ্ধেও কোনো রকম বিক্ষোভের বা বিরোধের কোনো মত সেনা কর্মকর্তা বা সেনা সদস্যরা প্রকাশ করেনি। তারা এখনো ঐক্যবদ্ধভাবেই সেনা প্রধানের নির্দেশে পরিচালিত হচ্ছেন। এদিকে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার সেটি হলো যে 83 কোটি টাকা যে ঐক্য কমিশনের শুধুমাত্র খাবারের ব্যয় হয়েছে বলে যে অভিযোগ করেছেন বিএনপির নেতা মোশাররফ হোসেন, সম্ভবত তিনি যে অভিযোগটি করেছেন সেই অভিযোগ খণ্ডন করে প্রধান উপদেষ্টার
ফেসবুক পেজে তথ্য দেওয়া হয়েছে যে মাত্র 7 কোটি কিছু টাকার বেশি বরাদ্দ ছিল এই ঐক্য কমিশনের জন্য, সেখানে 171 কোটি টাকা, 1,71,71,00,000 টাকা ব্যয় হয়েছে এই ব্যাপারে, যার মধ্যে শুধুমাত্র আপ্যায়ন ব্যয় হয়েছে 45 লাখ টাকা। আর যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো আসলে সঠিক নয়। বলা হচ্ছে 83 কোটি টাকা ব্যয়ের যে অভিযোগ সেটি আসলে সঠিক নয়। মূলত তাদের যে ব্যয় হয়েছে সেটি হলো 1,71,00,000 টাকা, এর মধ্যে আপ্যায়ন ব্যয় 45 লক্ষ টাকা। এখন আসলে মূলত এই তথ্যগুলো এখন দেবার কারণে যেটি আসার জায়গা হলো সেটি হলো যে অভিযোগ, পাল্টা অভিযোগের জায়গাগুলো হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যে নেগেটিভ প্রচারগুলো তৈরি করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, সে বিষয় থেকে আসলে সজাগ থাকার জন্য সরকারের উচিত এই জাতীয় প্রশ্ন উঠবার আগে মূল তথ্যগুলো জনসম্মুখে উপস্থাপন করা, তাহলে আর এর ব্যতিক্রম হতো, এইরকম প্রশ্নের মুখোমুখি হওয়ার প্রয়োজন হতো না। ওদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে 15 ফেব্রুয়ারি কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় যে সরকার নির্ধারণ করেছে নির্বাচনের সময়, সেই নির্বাচনের সময় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হবে, কেউ এটি বানচাল করবার ষড়যন্ত্র করে পার পাবে না বা ষড়যন্ত্র করলেও পারবে না। একই সাথে সেটি যেটি বলা হয়েছে যে এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠনের প্রক্রিয়া তৈরি করা হয়েছে তার এক সেকেন্ডও বর্তমান সরকার থাকবার আশা পোষণ করছেন না, এবং তারা যেটি বলেছেন যে সকল রাজনৈতিক দলকে এই নির্বাচনী যে আবহাওয়া তৈরি হয়েছে, নির্বাচনী উৎসবের আমেজ তৈরি হয়েছে, সেখানে শরিক হয়ে নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবার ক্ষেত্রে সহযোগিতা করবার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি যেটি বলেছেন, গণমাধ্যম কর্মীদেরও উচিত হবে এই সমস্ত তথ্যপত্রের বিষয়গুলোকে সঠিকভাবে উপস্থাপন করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ওদিকে জামায়াত ইসলামীর যে শফিকুর রহমান তিনি বলেছেন যে বাংলাদেশে কোন ধরনের নির্বাচন হবে তার ছাত্র সংসদগুলো নির্বাচনের মাধ্যমে রিহার্সেল করেছে জনগণ। আগামী দিনে সেই রিহার্সেলের মাধ্যমে সঠিক যে নির্বাচন করা বাংলাদেশে সম্ভব সে দিকটিকেই এগিয়ে যাবে বলে মনে করছেন তারা, এবং তারা মনে করেন যে বাংলাদেশে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের মধ্যে দিয়ে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সঠিক নেতৃত্ব নির্বাচন করবেন। তবে তারা যেটি বলেছেন যে তাদের দাবি হলো গণভোটটি আগে হতে হবে এবং জুলাই সনদ আগামী এই আজকের মধ্যে, অর্থাৎ এই শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটি তাদের মূল দাবি। এই বিষয়গুলো নিয়ে আসলে পরবর্তীতে আর কি হবে সেটি আমরা পরবর্তী অনুষ্ঠানে জানাবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।